বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমিতে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা অনেকে তো খুব কম উপস্থিত, তো আমরা রেকর্ডিং থেকে করে নিবো আর কি। দেখো, যেখানে একটা প্রশ্ন দিচ্ছে, যে প্রশ্নটা আমি ক্লাসে পড়াইছিলাম আর কি, যে হাইড্রোজেন পরমাণুর এম শেলে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। বুঝতে পারতেছো? তো হাইড্রোজেন পরমাণুর এম শেলে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ আর কি। তো এখন আমরা পড়ছিলাম এরকম আর কি, যে তোমার যে কোন একটা ডাইরেক্ট ড্র করে ফেলে। দেখো যে এরকম আমরা কিন্তু পড়ছিলাম যে এটা যদি নিউক্লিয়াস হয় আর কি, এটা মনে করো নিউক্লিয়াস আর কি। নিউক্লিয়াস থেকে যে কোনো একটা শেল, মানে N1 বা N1 তো হচ্ছে কে শেল, আর N2 হচ্ছে তোমার কে এল শেল, আর N3 হচ্ছে এম শেল। যেটাই হোক, ধরে নাও আর কি, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস থেকে এখানে মনে করো একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন পরমাণু। বুঝতে পারতেছো? এখানে একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে ইলেকট্রনটা। তো এই আবর্তনশীল ইলেকট্রনের যে জায়গাটাতে আছে আর কি, এই শেলটাকে ওরা বলতেছে এম শেল। এবং এই এম শেলের দূরত্ব কত দেওয়া আছে? 47.61 সামথিং 10⁻14 মিটার। এটা কি দেওয়া আছে জানো নেই? এই ইলেকট্রনের যে আমরা বলছিলাম যে ব্যাসার্ধ, এই দূরত্বটা হচ্ছে কত? এটা আর। এটা মূলত কার মানটা দেওয়া আছে? বলো তো। ব্যাসার্ধের মান। আর এর মানটা দেওয়া আছে, ব্যাসার্ধের মানটা দেওয়া আছে। আর ইলেকট্রনের ক্ষেত্রে বাকি মানগুলো যে এরকম প্রশ্নগুলো থাকবো আর কি। বুঝতে পারছো? তো হাইড্রোজেন বলবো না, বলবো আর কি যে গ্রুপ ওয়ানে অবস্থিত সবার উপরে প্রথম মৌলটা কি। তো গ্রুপ ওয়ানে অবস্থিত সবার উপরে প্রথম মৌলটা হাইড্রোজেন। ঠিক আছে, এম শেলের ইয়াটা বলে দিব, মানে দূরত্বটা মানটা প্রশ্ন দেওয়া থাকবো। তো এই এম শেলের দূরত্ব বলতে আমরা মূলত আর আর এর দূরত্ব বোঝাইতেছে। এটা কখনো এম শেল বলবো, কখনো এটা এন শেল বলবো, কখনো এটা এল শেল বলবো, অনেক কিছু বলতে পারে। কখনো এটা কে শেল বলবো। এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার না, আমার দরকার হচ্ছে দূরত্বের মানটা দেওয়া আছে কিনা, আর এর মান দেওয়া আছে। এম এর মান তো আমরা মুখস্থ জানি, এম এর মান কি আমরা মুখস্থ জানি। ঠিক আছে, এইচ এর মানও আমাকে মুখস্থ জানতে হবে। 6.626 × 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটা আমাকে মুখস্থ জানতে হবে, এটা মুখস্থ জানতে হবে। আর এখন দেখো, ইয়ান একটা কাহিনী আছে। এন ইজ ইকুয়াল টু যখন ওয়ান, তখন এই শেলটার নাম কি? এন এন ইজ ইকুয়াল টু যখন ওয়ান, তখন এই শেলটার নাম কি? কে শেল। এন ইজ ইকুয়াল টু যখন টু, তখন এই শেলটার নাম কি? এল শেল। এন ইজ ইকুয়াল টু যখন থ্রি, তখন এই শেলটার নাম কি? এম শেল। এম শেল। বুঝছো কিনা? তাহলে এখানে এম শেল যেহেতু বলছে, তাহলে এন এর মানটা কত? এম এর মানটা কত বলো তো? এম শেল থ্রি। যেহেতু এন এর মান কিন্তু থ্রি, তাহলে এখানে এন এর মান যদি তুমি ওয়ান বয় দেবো, অঙ্ক কি হইবো নাকি? কাটা যাবো? ওয়ান বইলে কাটা যাবো, তাহলে এন এর মান এখানে থ্রি হইছে। কি কারণে? কোন শেলের কারণে? এম শেলের কারণে। এম শেলের যদি কে শেল বলতো, তাহলে এন এর মান ওয়ান হইতো। যদি এল শেল বলতো, তাহলে এন এর মান কি হইতো? টু হইতো। টু হইতো। বুঝতে পারছো? তাহলে তুমি এম এর মান জানো না, এইচ এর মান জানো, এন এর মান জানো, এখান থেকে বি এর মান বের করতে পারবো না? খেয়াল করছো? এখান থেকে কিসের মান বের করছে? ভি। বি এর মান। বি ইজ ইকুয়াল টু কি দিব? টু এস পাই এম আর, এটা নিচে হবে, আর উপর হচ্ছে এন এইচ। নিচে কি হইব? উপর হচ্ছে এন এইচ, নিচে কি হইব? টু এস পাই স্কোয়ার এম। এম আর। তো এখান থেকে জাস্ট বি এর মানটা বের করবা। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? অঙ্কটা চেঞ্জ করবো কি দেখি তো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে এর বলতো কে শেল, অথবা বলবো এন শেল, অথবা বলবো এম শেল, অথবা বলবো এল শেল। ঠিক আছে? বুঝলে? আর দূরত্ব দেওয়া থাকবো, বেগ বের করবো। অনেক সময় বেগ দেওয়া থাকবো, বলবো কি দূরত্বটা বের করার জন্য, তখন কি এখান থেকে কার মানটা বের করবা? আর এর মান বের করতাম। আর এর মান বের করবা না? যদি বেগ দেওয়া থাকতো, বেগ যদি দেওয়া থাকতো প্রশ্নের মধ্যে, তখন কার বেগ বের করতাম? আর এর মান।
আর এখন তো বেগ দেওয়া নাই, দেওয়া আছে হচ্ছে দূরত্ব, মানে ব্যাসার্ধটা দেওয়া আছে, যে এম শেলের ব্যাসার্ধটা দেওয়া আছে, তো এখান থেকে গতিবেগটা বের করবা। প্রশ্নটা কি বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝছি ভাইয়া। হ্যালো। হ্যাঁ, বুঝার কথা। এবার আসো যে কৃষিক্ষেত্রে ফসফরাস আইসোটোপের ভূমিকা কি, এটা তো পড়ছো। ঠিক আছে, যে কৃষিক্ষেত্রে ফসফরাস এর মাধ্যমে ফলন বাড়ানো হয়। তারপরে হচ্ছে তোমার তেজস্ক্রিয় ফসফরাস উদ্ভিদের মূল সৃষ্টিতে সহায়তা করে আর কি। তারপর হচ্ছে গাইগার কাউন্টার ব্যবহার করে পুরো উদ্ভিদ এর চলাচল চিহ্নিত করে কি কৌশলে উদ্ভিদ, মানে উদ্ভিদ যে বড় হয়েছে আর কি, এটা তোমার ফসফরাস এটা করা যায় আর কি, ইউজ করা যায় অনেক ইম্পর্টেন্ট পড়বা। হাইড্রোজেনের দুইটা আইসোটোপ, একটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা, এই দুইটির ভর ভিন্নতার কারণ কি? কারণ এটা ভর ভিন্ন হচ্ছে এই কারণে, কারণ এদের নিউটনের সংখ্যা খেয়াল করো। এটাতে নিউটনের মান হচ্ছে 0, আর এটাতে নিউটনের মান হচ্ছে 1। নিউটন সংখ্যাটা ভিন্ন হওয়ার কারণে কি হইতেছে, এই দুটোর ভর ভিন্ন হইতেছে। আইসোটোপের সংখ্যা কি, আইসোটোপ কি তা পড়ছো। হাইড্রোজেনের প্রোটিয়াম কোনটাকে বলে, ডিউটেরিয়াম কোনটাকে বলে, টিটিয়াম কোনটাকে বলে, এগুলো পড়ানো হয়েছে। এখন আসো, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি থ্রি ডি তে না যায় কই চলে গেছে? ফোর এক্স। ফোর এসে চলে গেছে। উত্তরটা কি দেখো। আউটবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে পরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। দুটি অরবিটালের মধ্যে কোনটি শক্তি উচ্চ, তার কিসের মানের উপর ডিপেন্ড করে? এন প্লাস এল এর মান এন কার মানের প্লাস উপর ডিপেন্ড করে? এন প্লাস এল। এন প্লাস এল এর মান। যার এন প্লাস এল এর মান কম সেটি নিম্ন শক্তির, আর ইলেকট্রন আগে সেই নিম্ন শক্তিতে যাইব। আর যার এন প্লাস এল এর মান বেশি, সেখানে ইলেকট্রন পরে যাইব। থ্রি ডি এবং ফোর এস এর মধ্যে এন ও এল এর মান নিম্নরূপ। দেখো, থ্রি ডি তে এন এর মান হচ্ছে এল আর 3, আর এল এর মান হচ্ছে 2, এন প্লাস এল এর মান হচ্ছে 5। আর ফোর এস এ এন এর মান হচ্ছে 4, আর এস এর মান কত? এস না, জিরো। এখানে লিখবা হচ্ছে এন এর মান 4, আর এই এস এর পরে এই জায়গাটা এল, আর এল এল। এর মান কত? 0। জিরো। তাহলে এন প্লাস এল এর মান কত? 4। তাহলে শক্তি কম কার? ফোর এস এ। ফোর এস এ এন প্লাস এল এর মান থ্রি ডি থেকে কম, তাহলে ইলেকট্রন কোথায় প্রবেশ করে? থ্রি ডির চেয়ে ফোর এস এর অরবিটালে শক্তি কম, ফোর এস লেস দেন থ্রি ডি। ওয়াই? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি এত অরবিটালে পড়ে। এখানে উত্তরটা যেমনি লেখছে পরীক্ষার মধ্যে হুবহু এমনি লিখবা, বানায় মনে কিছু লিখবা না। আমার কথা কি বুঝতে পারছো? কি ভাইয়া? বানায় মনে কিছু লিখবা না। ঠিক আছে, এরপরটা আসো। আইসোটোপ আইসোবারের মধ্যে পার্থক্য দিতে পারবা, ওগুলো পড়াইছে। কুপারের ইলেকট্রন বিন্যাস নিয়ম মানে না কেন? এই জায়গাটাতে এসে কি লিখবা জানো? নেই, এই জায়গাটাতে এসে লিখবা যে আমি ওই যে লেখাটা শিখাইছিলাম, যে কি শিখাইছিলাম, যে ইলেকট্রন স্থায়িত্বের ক্রম অনুসারে আমরা জানি। ইলেকট্রন স্থায়িত্বের, সাহিত্যের ক্রম অনুসারে। হুম, স্থায়িত্বের ক্রম অনুসারে, ক্রম অনুসারে আমরা জানি। হুম, ইলেকট্রন স্থায়িত্বের ক্রম অনুসারে আমরা জানি, কি জানি, যে পূর্ণ ইলেকট্রন প্রথমে কি করবো? পূর্ণতে প্রবেশ করবো। কই থাকবো? পূর্ণ। পূর্ণ। পূর্ণতে বেশি সুস্থির, হ্যাঁ, স্থানে, হ্যাঁ, পূর্ণ। তারপর হচ্ছে অর্ধপূর্ণ, তারপর হচ্ছে কি আংশিক পূর্ণ। আংশিক পূর্ণ। পূর্ণ, অর্ধপূর্ণ এবং আংশিক পূর্ণতে, হুম, হুম, পূর্ণ সাহিত্য অনুযায়ী, সাহিত্যের ক্রম অনুসারে আমরা জানি। হুম,
ইলেকট্রন সব সাহিত্যের কম অনুসারে আমরা জানি ইলেকট্রন সবচেয়ে সুস্থিত হচ্ছে, সবচেয়ে সুস্থিত বা স্টেবল, সবচেয়ে সুস্থিত হচ্ছে কোথায়, সবচেয়ে সুস্থিত, সবচেয়ে সুস্থিত হচ্ছে লিখে সেটা এখানে দুইটা ইস্টু ইস্টু দিবা। কি? পূর্ণ, অর্ধপূর্ণ, আংশিক পূর্ণ। পূর্ণ মানে কি? D10, নিচে লাগবে D10। এটা কি লাগবা? D5। আর এটা কি লাগবা? ডি, D1 to 4, 6 to 10, হ্যাঁ D1 to 4। 6 to 9। তারপরে কমা দিবা, কমা দিয়ে লাগবা D6 to 9। বুঝতে পারছো? এটা হচ্ছে কাহিনী। তো এই লেখাটা লেখার পরে দেখবা যে সমশক্তির অরবিটালে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ হলে ইলেকট্রন অধিকতর কি হয়? সুস্থিত বিন্যাস অর্জন করে। তারপর লাগবে এই ল্যান্ডা। হ্যাঁ, এক্ষেত্রে D10 0 এবং D5 হচ্ছে কি, ডি ডি D10S1। ঠিক আছে, D5 ইলেকট্রন বিশিষ্ট মৌল অধিকতর সুস্থির, D10 কি বেশি সুস্থির, এজন্য কুপার কি হইব? এটা হইব। আর D5 বেশি সুস্থির হওয়ার কারণে ক্রোমিয়াম হইব এটা। বুঝছো? ওই আমার কথাটা লেখার পরে তারপরে এটা লেখবা আর কি। এটা হচ্ছে কুপারের CO, কপারের। আর D5S এটা হচ্ছে ক্রোমিয়ামের। বুঝতে পারছো? ওকে, এগুলো বুঝছো, সমস্যা নাই। MCQ আসলে না হয় কিছু কোশ্চেন দেখি। হুম, দেখো 1 নম্বর কোশ্চেনটা দেখি। নিঃসরণ কাকে বলে? এটা তো পড়ছো, পড়ছো না? নিঃসরণ কাকে বলে? জি ভাইয়া। চাপ প্রয়োগে সরু ছিদ্রপথে ভেসে গ্যাসের অণুসমূহ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াটাকে কি বলে? নিঃসরণ বলে। নিঃসরণ বলে। এটা পড়ছো, ভেরি গুড। তো হাইড্রোজেনের 1112 এই দুইটির ভর ভিন্ন কেন? তার কারণ এরা হচ্ছে আইসো, মানে এরা কি আইসোটুন, না আইসোটুন না, এরা পরস্পর কি আইসোটোপ। ঠিক আছে, কিন্তু এদের ভর ভিন্ন হচ্ছে নিউটন সংখ্যার কারণে। কিসের কারণে? নিউটন সংখ্যার কারণে। হাইড্রোজেন 11 এ নিউটন হচ্ছে 0, আর হাইড্রোজেন 12 তে নিউটন কত? 1। 1। এদের ভর মূলত ভিন্ন কিসের কারণে? নিউটনের কারণে। আর আমরা জানি ভর, ভর মানে হচ্ছে প্রোটন এবং নিউটনের যোগফল। ভর মানে কি? প্রোটন এবং নিউটনের যোগফল। এরপর বলছে যে মৌলটির 5 গ্রামে, বি মৌলটির 5 গ্রামে পরমাণুর সংখ্যা কত? এখন বলো বি মৌলটা কি তা? এই দেখো, এই জিনিসটি পারতে হইব। এটা কি তা? মা, এটা করলে কেমন লাগবে? এন দুইছে খেলা শুরু হইছে। এটা কি? এটা কপার। ভেরি গুড। A29 মানে পারমাণবিক সংখ্যা 29 মানে কপার। এটা যদি না পারো তুমি কিন্তু কিছু শিও নাই। বুঝছো? আর বিটা কি তা? 16। সালফার। বিটা হচ্ছে সালফার। বি হচ্ছে সালফার। এখন দেখো, বি মৌলটার কি কইছে? 5 গ্রামে পরমাণু সংখ্যা কত নির্ণয় করে, এই টাইপের কৌশল না আমি যখন 9 10 ছিলাম তখন আইছে। আমি যখন 9 10 ছিলাম তখনও কি এই টাইপের কোশ্চেন আইছে। আসছে। তাহলে দেখো, তুমি জানো এটা যে বিট, বিটার গ্রামে পরমাণু চাইছে, অণু কিন্তু না, চাইছে কি? পরমাণু। পরমাণু। এই জিনিসটা মাথায় রাখতে বলে। তাহলে সালফারের একটা পরমাণুর ভর কত? সালফারের পারমাণবিক ভর কত? 32 গ্রাম। কত গ্রাম? 32। 32 32 গ্রাম। গ্রাম 32 গ্রামের পরমাণু সংখ্যা কয়টা? অ্যাভোগাড্রোর সংখ্যা 32 গ্রামে পরমাণু সংখ্যা কয়টা?
অ্যাভোগাড্রোর সংখ্যা ওই যে 6.02 × 10⁻23টা, ওইটা 32 গ্রামে পরমাণু সংখ্যা হচ্ছে 6.02 × 10⁻23। 1 গ্রামে কত? 32 দিয়ে ভাগ দিতে হইব, বুঝছো? আর 5 গ্রামে কত? এর উপরে 5 দিয়ে কি করতে হইব? গুণ করতে হইব, বুঝছো কিনা? হুম। জি ভাইয়া। ওকে, শেষ। এরপরে কোশ্চেনটা দেখো কি চাইছে। এ মৌলটির ইলেকট্রন বিন্যাস এবং বি মৌলটির ইলেকট্রন বিন্যাস থেকে ব্যতিক্রম, ব্যতিক্রম কিনা? সালফার ইলেকট্রন বিন্যাসটা কি? একটা দেওয়ার গেছে গা, কে জানে? সালফার ইলেকট্রন বিন্যাসটা কি? দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, এটা না সালফার ইলেকট্রন বিন্যাস? হুম। হুম। আর কুপারের কত? কুপারের লাস্টেরটা কইতেছে একবারে 3d10, 4s1, কত? 3D10 4S1। ওয়ান লাস্টেরটা বলতেছে। দেখো 3D টা এটা কি ব্যতিক্রম কি কারণে? ইলেকট্রন স্থায়িত্বের কম অনুসারে ইলেকট্রন স্থায়ী স্থায়ী হচ্ছে বেশি স্থায়ী, অধিক সুস্থিত, অধিক সুস্থিত হচ্ছে পূর্ণতে, তারপরে অর্ধ পূর্ণতে, তারপরে কি আংশিক পূর্ণতে। এই কারণে একটু আগে যে প্রশ্নটা শিখেছি এই প্রশ্নটা দিয়ে এর উত্তর হইব। দেখো এই যে এটা দিয়ে উত্তর হয়েছে, দেখছো? জি ভাইয়া। দেখো খুবই এইটা প্রশ্নটা খুব ভালো করে বলবো। এখন আসো, ফ্লাক্সের সংজ্ঞা দাও, এটা আবার খুব কঠিন প্রশ্ন করছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অন্য চ্যাপ্টার থেকে এসে, এটা দরকার নাই। ওলিয়াম কাকে বলে? ধুমায়মান সালফারিক অ্যাসিডকে ওলিয়াম বলে। ওলিয়ামের সংকেত হচ্ছে H2S27। আর ফ্লাক্স হচ্ছে এটা তোমার খনিজ চ্যাপ্টার থেকে এসে, তোমরা এখন এই চ্যাপ্টার পড়ো নাই। খনিজ বিগলন প্রক্রিয়া যেসব বিগালক ব্যবহার করা হয় তাদেরকে ফ্লাক্স বলে আর কি, মানে খনিজ থেকে ধাতু নিষ্কাশনের সময় আর কি, খনিজ মলকে তোমার গলানোর সময় আর কি, বিগালন করার সময় যেসব বিগালক ব্যবহার করে তাকে ফ্লাক্স বলে। এটা সমস্যা নাই। এরপরের প্রশ্নটা একটু খেয়াল করো, তাহলে একটু মুছে টুছে দিই, কেমন কেমন যেন লাগবে। কোশ্চেনটা কি? চিত্র অনুসারে এ- এই দেখো, এখান থেকে এই জিনিসটা শিখতে পারতে হবে। X18, এটা কেডা কোশ্চেন? মানে পারমাণবিক সংখ্যা 18 আর কি। এক্স আর্গন। আঠারো এটা কার? আর্গন। হুম। আর্গন। আর্গনের কি 18? আচ্ছা। X20 কার? ক্যালসিয়াম। Y20 হচ্ছে ক্যালসিয়াম। Z24 এটা কার? 24 কার? ক্রোমিয়াম। ক্রোমিয়ার। আর 29 কার? কপার। কপার। দেখো, চিত্র অনুসারে XYZ পরমাণুর ইলেকট্রন K L M শক্তি স্তরে থাকবে, এগুলো আইকা দেখাও। তো স্বাভাবিক এটা কি আইকা দেখাইতে পারবে কিনা? দেখো এর আইকা দেখাইছে যে XYZ পরমাণু শক্তি স্তরে, যে আর্গনের, দেখো এই জিনিসটা একটু দেখার চেষ্টা করো। আর্গনের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে কে শেলে থাকে হচ্ছে 2টা, এল শেলে থাকবে হচ্ছে 8টা, আর এম শেলে থাকবে কয়টা? 8টা। তাহলে তারপরে ক্যালসিয়ামের ক্ষেত্রে কে শেল থাকবে 2টা, এম শেলে থাকবে হচ্ছে, এল শেলে থাকবে হচ্ছে 8টা, এম শেলে থাকবে কয়টা? 8টা। আর এন শেলে থাকবে কয়টা? আরে ওই এয়ারপোর্টটা এম শেলে থাকবে কয়টা? 2টা। এয়ারপোর্টটা লাস্টটা কিন্তু এন শেলে। তারপর দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে সেম, কে শেল চাইছে, এল শেল চাইছে, আর এম শেল চাইছে। এন শেলটা চাইছে না,
কিন্তু তোমার ইলেকট্রন বিন্যাসটা এইভাবে করে দেখাইতে হবে, মানে এন শেলটা দেখাইতে হবে, কিন্তু এখানে মেনশন করতে হবে না। কারণ মেনশন করতে বলছে কে শেল, এল শেল আর এম শেল, এই জিনিসটা বুঝছো কিনা? জাস্ট জি। ইলেকট্রন বিন্যাসটা আইকা দেখাইছে। তোমরা আইকা দেখাইতে পারবে কিনা? দেখো, ক্রোমিয়ামের ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে। ক্রোমিয়াম না, হ্যাঁ, ক্রোমিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, এটার ভিতরে কিন্তু পাঁচটা, খেয়াল করছো? কোনো ভুল আছে? এটা কি আছে? হুম, ক্রোমিয়ামের এটা কি আঁকা হয়েছে? হ্যালো, স্টুডেন্টদের ঘুম হয়ে লাগা। তো ক্রোমিয়ামের এটা কি আঁকা হয়েছে কিনা? আদিল বলো আঁকা হয়েছে কিনা, বা কাফি বলো। হ্যালো। না ভাইয়া। জি বলেন। ক্রোমিয়ামের এটা কি ঠিক আছে কিনা, যেটা আঁকছে? না। যে কেমনে হইবো বলো তো? এখন তো 26টা দেখা যাচ্ছে। একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়টা, দুইটা, আটটা, 10, এখানে একটা সেল কমবে, মানে ইয়ে হবে আর কি। কোনটাতে কমবো? হুম, কোনটাতে কমবে? বলো না। হুম, ক্রোমিয়ামের ক্ষেত্রে আঁকাটা কি হইব? এমশেল থেকে কমতে পারে। এখানে একটা জিনিস দেখো, দেখো এটা কি টাইটেনিয়াম না? জি ভাইয়া। টিটিয়াম। টাইটেনিয়াম। এটার কয়টা? 2, 8, যদি কে শেল, এল শেল, এম শেল, এন শেল দিয়ে দেয় আর কি, 2, 8, 8, 4। 2, 8, 8, 4, এটা কেমনে হয়েছে কোশ্চেন? দেখো আমি এটা ইলেকট্রন, এটা থেকে কিন্তু তুমি বুঝতে পারবে না কে শেল, এম শেল, এন শেল কত। যে কোনো একটা প্রশ্ন দিলে যেটা করতে হবে, এটা একটু বোঝার চেষ্টা করো। যে কোনো একটা প্রশ্ন দিলে যেটা করতে হবে, এটা হচ্ছে যে তোমার এটা ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলতে হবে। কি লিখতে হবে? ইলেকট্রন বিন্যাসটা, তাহলে এটা ইলেকট্রন বিন্যাসটা কত? 1s2। আমার সাথে লেখো 2s2, 2p6, তারপরে 3s2, 3p6। বুঝছো কিনা? তারপরে কত? 4s2, 3d কত? 3d2, 3d কত? টু। 3d2। এর হইতো ঝামেলা। আমি ভুল লিখছি, না আমি যেটা লিখছি এটা কি ভুল লিখছি কিনা? আমি ভুল লিখি না, আমি ঠিকই লিখছি। হ্যালো, এন এর মান 1, খেয়াল করি এখানে জিনিসটা, এন এর মান 1, এটা কে শেলের নিব কয়টা? দুইটা। দুইটা। এন এর মান যখন 2,
তখন হচ্ছে এল শেল। এল শেলে নিবো কয়টা? 8টা। 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 এন এর মান যখন 3 তখন হচ্ছে এন শেল। এন শেলে নিবো কয়টা? 18টা। 18টা। কিন্তু ইয়ানা আছে কয়টা? 14। আর হাফ দুই কয়টা? 10টা। আর এটাতে কয়টা? 2টা। এটা এম এম, এটা এম শেল আর কি। এম শেল হচ্ছে 10টা। আর এন শেলে কয়টা হওয়ার কথা? 2টা হওয়ার কথা না? আমার কথাটা বুঝছো কিনা? তো এই লজিক অনুসারে সবার শেষেরটা ধোয়ার কথা 2টা। বিষয়টা বোঝার চেষ্টা করো। আর ভিতরেটা ধোয়ার কয়টা? 10টা। এই এম শেলে কয়টা হওয়ার কথা? 18টা। না না, মানে এই টাইটেনিয়ামের ক্ষেত্রে ঠিক আছে 18টা, কিন্তু টাইটেনিয়ামের ক্ষেত্রে এম শেলে কয়টা হইব? এম শেলে কয়টা হইব? 10টা। বুঝতে পারছো? হুম। মানে আমার জানা মতে এর সঠিক নিয়মটা হচ্ছে এটা ভিতরে হবে, ভিতরে। ওরা যেমন এক সেম না, তারপর এটা দেখো, এটা নিয়ে একটা কনফিউশন আমার কাছে মনে হচ্ছে। মানে আমি কি কোশ্চেনটা করতে চাইছি এটা কি তোমরা বুঝতে পারছো কিনা? ট্রাফিক কিছুটা পাঠাচ্ছে, যে ওপেন হয় না, আল্লাহ জানে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে। ক্রোমিয়ামের ক্ষেত্রে দাঁড়াও দেখি, সবার শেষেরটা কয়টা? শেষেরটায় 2টা। ক্রোমিয়ামের ক্ষেত্রে সবার শেষেরটা 2টা, কিন্তু হিসাবে শেষেরটার মধ্যে কি থাকার কথা? হুম। একটা থাকার কথা। এর আগেরটা কয়টা? হুম। এর আগেরটায় 8টা। এর আগেরটা? 3 নাম্বারটা কয়টা? 3 নাম্বারটা? ক্রোমিয়ামের ক্ষেত্রে এতলা দেয়া যাইতেছে কেন? এটা কাফি। এটা তো জি। দুনিয়ার অনেক কিছু দেখা যাচ্ছে। বুঝতে পারছো? এটা ঠিক ইয়া না, ঠিক নাই। না, আমি যেমনি বলছি এমনি আর কি, যে থ্রির যে ইয়াগুলো আছে, থ্রির অরবিটালের মধ্যে থ্রি সবগুলো ঢুকাই দিবা, 4s এর মধ্যে 4 এর সবগুলো ঢুকাই দিবা। বুঝতে পারছো? ত্যাগ করার সময় ওইভাবে ত্যাগ করা হবে আর কি। এটার মানে কাহিনী আছে একটা, আরো ডিটেলস নেক্সট চ্যাপ্টার গুলোতে গেলে এটা আরো ক্লিয়ার হইব। দেখো এখানে এরা যেটা করছে আর কি, এখানে একটু ভুল আছে আমার কাছে মনে হচ্ছে। যেটা ভুলটা হচ্ছে যে ক্রোমিয়ামের লাস্টেরটার মধ্যে থাকবে হচ্ছে পাঁচ, লাস্টেরটার মধ্যে থাকবে হচ্ছে, দেখো, একটা লাস্টেরটা কয়টা থাকবো? একটা। একটা। বুঝতে পারছো? এন সেলের মধ্যে থাকবে হচ্ছে একটা, 4s1। আর এটার মধ্যে থাকবে ওইটা জানো নি? অথবা এটা অন্যভাবে করা যায়, আমি কিভাবে করা যায় আমি জানি না, বাট এটার মধ্যে থাকবে হচ্ছে 8টা। আর 5টা 13টা কয়টা থাকবো? 3 নাম্বার শেলটা, মানে এম শেলের মধ্যে থাকার কথা হচ্ছে 13টা। কয়টা থাকার কথা? 13টা। ওইভাবে 13টা। হম হম। অথবা 13টা যদি নাও দেওয়া যায়, এখানে আরো এক্সট্রা শেল দিয়ে তারপর রাখতে হবে। এরপরের কোশ্চেনটা দেখো, মানে এটা তোমরা নিজেরও দেখো আর কি, এটা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করবো, কারণ এটা নিয়ে আর একটু ডিটেলস স্টাডি করে দেখতে হবে যে এটা এরকম মনে করতেছে। ডাব্লিউ পরমাণুর এল থেকে এম শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তির কি পরিবর্তন হবে? বুঝছো? কে শেল, এল 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 শক্তি স্তরে, এল হচ্ছে কম শক্তি স্তর। তো কম শক্তি স্তর থেকে যদি তোমার কি হয়, কে এল এম থেকে যে ইলেকট্রন যদি এম শক্তি স্তরে স্থানান্তরিত হয়, তাহলে কি করব? কম থেকে বেশি শক্তি স্তরে যাইতে হলে ইলেকট্রন কি করতে হবে? শোষণ করতে হবে। কি করতে হবে?
কিছু শোষণ শক্তি, করতে হবে। কিছু শক্তি শোষণ করতে হবে, এটাই উত্তর, মানে মেইন উত্তরটা এখানে আর কি। তারপরে উদ্দীপকের ইমোলিটির একটা মৌল 19 পটাশিয়ামের 3D অরবিটাল ফাঁকা কেন? কারণ 3Dর থেকে 4s এর শক্তি কম। থ্রি ডির কারণ 4s এর শক্তি কি 3Dর তুলনায় কম। AB4 এবং EB4 যৌগ পানির সাথে মিলে কি এটা নিয়ে দরকার নাই। এরপরে প্রশ্ন আসো, শক্তি স্তর কি এটা পারো, ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য কি এটাও পারো। উদ্দীপকের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দূর করা সম্ভব কিনা। উদ্দীপকের এই মডেলটা আসলে কার মডেল? 1 2 3 4, কে শেল, এল শেল, এম শেল, এন শেল, এটা কার মডেল? এই মডেলটা কার মডেল? এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্নটা, বরিশাল ক্যাডেট কলেজের প্রশ্নটা, খেয়াল করো। কে শেল, এম শেল, এন শেল, এটা কার মডেল? কথা বলে না কেন, 5 জন স্টুডেন্ট আছে। কে শেল আছে, এল শেল আছে, এম শেল আছে, এন শেল আছে, এটা কার মডেল? নিউক্লিয়াসের মডেল। না, এটা একটা বিজ্ঞানী দিছে এই মডেলটার নাম, এটা কার মডেল? এই দেখো, কে শেল, এল শেল, এম শেল ইত্যাদি শক্তি স্তর থাকবে, এই যে প্রথম মতবাদ রইতো, এটা কার মডেলের মতবাদ? বোর পরমাণু মডেল। এটা বুরের মডেল। আর এই কথাটা কইতে পারো না কেন? এটা মুখস্থ পারতে হইব, টানা মুখস্থ। হম। তো উদ্দীপকের মডেলের সীমাবদ্ধতা দূর করা সম্ভব কিনা, আগে তো মডেল জানতে হবে, এরপরে না সীমাবদ্ধতা। উদ্দীপকের মডেলের সীমাবদ্ধতা দূর করা সম্ভব, ঠিক আছে। উদ্দীপকের মডেল অনুসারে কি বলছে, মডেলে দেখানো হয়েছে যে ইলেকট্রন বিন্যাস মানে এন খুব স্থিতিশীল, N1 2 3 4 এগুলোতে স্থিতিশীল, 2n² 3² ইত্যাদি। তো দেখো, বুর মডেলের সীমাবদ্ধতা গুলো কি, সে আগে তো সীমাবদ্ধতা কই দিব। বুর মডেলে শক্তি স্তরকে বৃত্তাকার এবং ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করা হয়েছে। হাইড্রোজেন পরমাণুর একাধিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেলে একাধিক রেখা সৃষ্টি হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে ভুরের সীমাবদ্ধতা, কিন্তু এই সীমাবদ্ধতা দূর করতে হলে কি করতে হবে? তো এই সীমাবদ্ধতা দূর করে দিতে ইলেকট্রনের মধ্যে একটা শক্তি স্তর বা অরবিট বৃত্তাকার এবং ইলেকট্রন কণা হিসেবে বর্ণনা করেছে, কিন্তু ইলেকট্রন কণা ও তরঙ্গ উভয় ধর্ম। এটা হচ্ছে এটা। হাইডেনবার্গের অনিশ্চয়তা অনুসারে ইলেকট্রনের কণা ধর্ম আছে, আবার কি আছে, তরঙ্গ ধর্ম আছে। মানে ইলেকট্রন কণাও আছে এবং তরঙ্গ দৈর্ঘ্য আছে, মানে এটা ওয়েভ আকারেও ইলেকট্রন যেতে পারে। এই তরঙ্গ সমীকরণ সমাধান করলে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনে মেঘের ঘনত্ব বেশি থাকে না, উপরন্তু নিউক্লিয়াসের চারদিকে কিছু বেশ অঞ্চল জুড়ে ইলেকট্রনের মেঘের ঘনত্ব বেশি থাকে। এই এই অঞ্চলকে বলে অরবিটাল। তাহলে আমি যদি বুরের মডেলটাকে সমাধান করতে চাই, তাহলে আমাকে কোন কনসেপ্টটা আনতে হইব? অরবিটাল কনসেপ্টটা আনতে হইব। কোন কনসেপ্টটা? অরবিটাল কনসেপ্ট। অরবিটালের সংজ্ঞাটা কি বলছিলাম, ঠিক আছে, যে মানে ইলেকট্রন প্রাপ্তির সর্বোচ্চ সম্ভাব্য স্থানকে, ইলেকট্রন প্রাপ্তির সর্বোচ্চ সম্ভাব্য স্থানকে কি বলে? অরবিটাল বলে। অরবিটাল বলে। তো দেখো, এই কথা বলছে, এটা টানা মুখস্থ করে লাইতে হবে, এটা সমাধানটা কি তা। অরবিটাল, অরবিটালটা কি বলে, এসপি ডাম্বেল দিয়ে প্রকাশ করছে, শেষ। এক শক্তি স্তরে অন্য শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর করলে বুর মডেল অনুসারে একটি রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন সহ অন্যান্য বর্ণালীতে পরীক্ষা করলে একাধিক সূক্ষ্ম রেখা সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? কারণ এটা হচ্ছে PX PY PZ তিনটা ইয়াতে বিভক্ত, এই জন্য তিনটার জন্য তিনটা ভিন্ন রেখা সৃষ্টি হবে। অতএব পরমাণু অরবিটাল এবং উপশক্তি স্তর প্রমাণিত। এসব ধারণা কাজে লাগিয়ে সমারফিল্ডের সর্পিলাকার কক্ষপথ, হ্যাঁ, বিশিষ্ট পরমাণু মডেল তৈরি করছে। তো সমারফিল্ড যে মডেলটা তৈরি করছে, বুরের মডেলটাকে সমস্যাগুলো ধরে, এটা হচ্ছে কি, এটা সর্পিলাকার, এরকম এরকম এরকম। আর এটা তো হইছে না আবার, এরকম এরকম সর্পিলাকার কি করছে, এরকম সর্পিলাকার আর কি, ওনাটা সাপের মতো আর কি অনেকটা, বা এটা এইভাবেও না, ডিজাইনটা হচ্ছে এরকম আর কি, এরকম একটা সর্পিরাকার ইয়া তৈরি করছে আর কি। এখন যেটা আঁকছে এটা বাকি দিয়ে দিচ্ছে না ঠিক মতো। এরকম একটা সর্পিলাকার মডেল দিচ্ছে, এটা হচ্ছে সমারফিল্ড। বুরের মডেলের যে সীমাবদ্ধতা আছে, এগুলো কি সমস্যার সমাধান করা সম্ভব কিনা?
সম্ভব। সম্ভব। এই উত্তরটা টানা মুখস্থ করবা। বুঝছো? এরপরে কি হয়েছে, উদ্দীপকের মডেল অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল কিনা। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস নির্দিষ্ট কক্ষপথে স্থিতিশীল, কারণ শক্তি শোষণ করে না বিকিরণ করে। এটা কোন প্রশ্নটা বলো তো, আমি কিন্তু পরীক্ষার মধ্যে এটা দেবো। এটা কোন প্রশ্নটা? বরিশাল ক্যাডেটের 4 নম্বর প্রশ্নটা, খেয়াল করছো? বরিশাল ক্যাডেটের 4 নং প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা। এরপর দেখো এখানে, এরপরে এখানে ডাবল মডেল দিছে। এ মডেলটা ব্যাখ্যা করতো। এই মডেলটা আসলে কার মডেল? এই যে একটা বৃত্তাকার পথ, এখানে একটা ইলেকট্রন আছে, এটা কার মডেল? এটা হচ্ছে হাইড্রোজেন। রাদারফোর্ডের মডেল। কার মডেল? রাদারফোর্ড। রাদারফোর্ডের মডেল। নিউক্লিয়াস কে, এই যে নিউক্লিয়াস এর বাইরে এটা ইয়ে আছে, এটা হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ডের মডেল গুলো কি কি এগুলো বলতে পারতে হবে। এ ও বি মডেলের মধ্যে কোনটা অধিকৃত সুস্থিত? এবং একটা ইলেকট্রন বহন করে একটা ইয়াতে চলে যেতেছে। বি মডেলটা কি দেয়? বি মডেলটা যে বুর মডেল, তাহলে এ ও বি এর মধ্যে বুর মডেলটা কি সুস্থিত? এ ও বি এর মধ্যে কোন মডেলটা সুস্থিত? বি বুর মডেল। মডেল। এরপর একটা খেয়াল করো, আইসোটোপ কাকে বলে? পরমাণু আধান নিরপেক্ষ কেন? কারণ সমান সংখ্যক ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রন এবং ঋণাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে। আইসোটোপ কাকে বলে? এটা পড়াইছি চিত্রে। যে মডেলটি নির্দেশ করে, এটা মনে করো কে শেল, এল শেল, এন শেল, মানে এটা হচ্ছে বুরের মডেল নির্দেশ করে, বুরের মডেল। তারপরে দেখো যে উদ্দীপকের মডেলের সীমাবদ্ধতা গুলো বর্ণনা করে এটা। আমি যে জিনিসটা বলতে চাইতেছি আর কি, যে এখানে যে কত 4 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন, তারপরে এখানে গেল 7 নাম্বার প্রশ্ন, যে এদের ইলেকট্রন বিন্যাস যে ব্যতিক্রম, এটা এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? হুম। এখানে 1 থেকে 10 পর্যন্ত যে জি, বুঝতে পেরেছি। কোশ্চেন গুলো আছে না, 1 থেকে 10, 12 এই বা 15 পর্যন্ত, এই কোশ্চেন গুলো টানা মুখস্থ করে ফেলতে হবে। যদি কোনোটা না পারো আমার বুঝলো। এগুলো সবচেয়ে সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি। আমি এই ইয়াটা দিয়ে দেবো, শীটটা। টেনশন করার কোনো কারণ নাই। আমি সবটি পড়াইছি, এমন না এখানে কোনো কিছু পড়াইছি না। বুঝতে পারছো? রাদারফোর্ড এবং ইয়া মডেলের মধ্যে যে সাদৃশ্য, পার্থক্য, এই জিনিসটা আছে, এগুলো পড়তে হবে। এই চ্যাপ্টারটা, এই ইয়াটা থেকে কয়টা কোশ্চেন আছে? অনেক কোশ্চেন, প্রায় 28টা কোশ্চেন আছে। এই 28টা 29টা কোশ্চেন নিজে নিজে বাসায় পড়তে হবে। কিন্তু প্রথম দিকটার কোশ্চেন গুলো একটু বেশি ইম্পর্টেন্ট, পরে একটু কম করে নিজে নিজে পড়তে হবে। তুমি যখন এগুলো প্র্যাকটিস করে ফেলবা, তখন ওই যে কাফি যে কোশ্চেনটা করতেছিলে, যে সৃজনশীলের মধ্যে যে সমস্যাগুলো আছে এগুলো কেটে যাবে। আর তুমি যদি প্র্যাকটিস না করো, হুট করে পরীক্ষার মধ্যে গেলে এগুলো পারবা না। মানে এখানে যে কোশ্চেন গুলো আছে সব আমি পড়াইছি, এমন না যে একটা জিনিস পড়াই নাই। কিন্তু তোমার হচ্ছে এই কোশ্চেন গুলো তোমার মানে এখান থেকে মুখস্থ করতে হইব, নাহলে এটা সম্ভব না। পরীক্ষার হলে লিখতে পারবা না। যদি কোনোটা না পারো আমার জিজ্ঞেস করো, আমি বুঝাই দেবো। বুঝতে পারছো? এবার দিছে এখানে, এতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? কে শেল, এল শেল, এম শেল, এন শেল। সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2n² 32টা। ঠিক আছে। 4s2 4p6 4d10 4f14। অনেক কাহিনী টাইনি আছে, দিয়েছে এটা। মানে অনেক কিছু মানে চিন্তার আছে। এই কোশ্চেন গুলো যখন তুমি প্র্যাকটিস করবে, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন স্কুলের কোশ্চেন। এই প্রশ্নগুলো যখন প্র্যাকটিস করবে, তোমার চিন্তার জায়গা অনেক খুলে যাবে এবং তুমি অনেক ভালো করতে পারবে পরীক্ষাতে। বুঝছো? হুম। যেমন এখানে মোলটির প্রোটন সংখ্যা কত, খুবই সহজ। প্রোটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা বিয়োগ হচ্ছে নিউট্রন সংখ্যা। এটা পড়াইছি। মানে এখানে আমি দেখতেছি আর কি, যে কোনো কোশ্চেন আছে না পড়াইছি না, এখানে সবটি পড়াইছি। যেহেতু সবগুলো পড়াইছি, আমি হচ্ছে চেষ্টা করবো চ্যাপ্টার 3টা মানে গ্রুপে আপলোড দিয়ে দেওয়ার জন্য। এখান থেকে চ্যাপ্টার 3টা তোমরা প্র্যাকটিস করবা। রাদারফোর্ডের মডেল বারবার আসতেছে। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কেমনে বের করে, এটা পড়াইছি। এটা পড়াইছি, মানে পড়াইছি না খুব কম। এই পার্থক্য গুলো এখান থেকে পড়বা, বুঝতে সুবিধা হবে।
যেমন এই টেবিলটা পড়াইছে। ঠিক আছে, তাহলে এখন আপাতত তোর আর কেটা জয়েন করছে। আবার দেখো, একটু রেস্ট নাও। 9টা 5 বাজে, 9টা 20-এ বাংলা শুরু হইব, বাংলা সমাধান ক্লাসটা। আর এটার উপরে পরে, মানে এটা পড়তে থাকো, এই চ্যাপ্টারটা সময় লাগবে তো পড়তে। এটার উপরে আগামী শনিবারে পরীক্ষা হবে, বুঝছো? জি ভাইয়া। আদিল নেক্সট পরীক্ষাতে অংশগ্রহণ করবা, এটার অবশ্য পরীক্ষা হবে। আর আমি চ্যাপ্টারটা দিয়ে দিব, তো এটা তুমি সবগুলো নিবা। পরীক্ষায় এরপর থেকে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর এই চ্যাপ্টারটা বাসায় বসে সলভ করবা, যেটা যেটা না বুঝবা এটা আমাকে গ্রুপে আপলোড দিবা। তাহলে আমি পরে ইয়ে করে, মানে সবডি কোশ্চেন পড়াইছে, আমি বারবার বলতেছি যেটা কিন্তু এই প্র্যাকটিসটা তোমার ঘরে বসে করতে হবে, না করলে পরীক্ষার হলে আনসার করতে পারবা না। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। 9টা 20-এ এখন তোমরা খাওয়া দাওয়া করো, 9টা 20-এ আবার শুরু হবে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।